হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান ক্লাসে। তা আমরা আলোচনা করছিলাম কেমিস্ট্রি পোর্শনের পিরিয়ডিক টেবিলটা নিয়ে। তা এই পিরিয়ডিক টেবিলের হচ্ছে আগের দুটো ভিডিও অলরেডি করা হয়ে গেছে। তা সেখানে আমরা বিভিন্ন মৌলিক পদার্থের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, আর কিছু সংক্ষিপ্ত ইতিহাসও ছিল তার মধ্যে। তা আজকে যেটা করবো আলোচনা সেটা হলো যে যখন আমরা বিশেষ করে যখন বিজ্ঞানী মোজেলের যখন এক্সক্লুসিভ পরীক্ষার পরে যখন মৌলগুলিকে তাদের পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা হিসেবে যখন পরপর সাজানো হলো, তখন একটা নতুন পিরিয়ডিক টেবিল পাওয়া গেল, যাকে আমরা বলতাম হচ্ছে আধুনিক পর্যায় সারণী। ওকে, এবার এই আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে যখন আমরা পরপর পারমাণবিক সংখ্যা হিসেবে যখন পরপর সাজানো হলো, তখন সেখানে আমরা কি খেয়াল করেছিলাম যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মৌলগুলি ধর্মগুলি কিন্তু একটি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হতো, অর্থাৎ একটা নির্দিষ্ট অন্তর বা গ্যাপ পরপর কিন্তু একই রকম ধর্মবিশিষ্ট মৌলগুলি কিন্তু ফিরে আসতো। তা এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ততা বা পিরিয়ডিসিটি। তা এই পর্যাবৃত্ততা ব্যাপারটা উপর ভিত্তি করে এবং এই পর্যাবৃত্ত যে ব্যাপারটা, এখানে কিন্তু অনেকগুলি ধর্ম বা অনেকগুলি কিন্তু এখানে বিষয় জড়িত আছে। যেমন মনে করো যে এই পর্যাবৃত্ত ধর্ম বলতে কি কি হতে পারে, যেমন প্রথমে হতে পারে মনে করো পরমাণুর আকার, তারপরে হতে পারে আয়নিক ভবন বিভব, তারপর হতে পারে জারণ বিজারণ ধর্ম। ওকে, তা এরকম বিভিন্ন ধর্ম আছে। তা আজকে আমরা এই তার মধ্যে হচ্ছে দুটো ধর্ম নিয়ে আলোচনা করব। একটা হলো পরমাণুর আকার, আর আরেকটা হলো হচ্ছে আমাদের আয়নিক ভবন বিভব বা আয়নিক ভবন শক্তি। তা প্রথমে আসছি হচ্ছে আমরা যে পরমাণুর আকার, অর্থাৎ এই পরমাণুর আকারগুলো কি করে পরিবর্তন হয়, সেটা কিন্তু পর্যায় বরাবরও হতে পারে, আবার শ্রেণী বরাবরও হতে পারে। একটা নির্দিষ্ট পর্যায় এবং একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর কিন্তু এগুলো পরিবর্তন হয়, এবং সেটা কিভাবে হয় এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তা একটু ভালো করে দেখো যে পরমাণু আকার বলতে, বা তাকে আমরা বলি সাইজ, ছোট না বড়, সেটা নির্ভর করবে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের উপরে। আমি যদি একটা পরমাণু জানি আমরা গোলাকার হয়, তা এবং পরমাণুর কিন্তু দুটো অংশ থাকে, একটা হলো পরমাণুর নিউক্লিয়াস, আরেকটা হলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন হচ্ছে কক্ষপথ, সেটা একটা দুটো তিনটে হতে পারে। এবার তা পরমাণুর যে ব্যাসার্ধ ব্যাপারটা কি, যে মনে করো কোনো একটা এটা হচ্ছে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস, এবং এগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ, তার মধ্যে মনে করো এটা হলো লাস্ট কক্ষপথ। তার মানে সেই পরমাণুটা আকার বলতে আমরা বা ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝবো, যে ওই নিউক্লিয়াস থেকে ওই সর্ববহিস্থ যে কক্ষপথ তার যে দূরত্ব, তার যে ডিস্টেন্স, এটাই হলো কিন্তু দেখো সেই পরমাণুটার কিন্তু ব্যাসার্ধ। এবার এই ব্যাসার্ধটা যত বড় হবে তত কিন্তু দেখো পরমাণুটার আকারও বড় হবে, আর ব্যাসার্ধ ছোট মানে কিন্তু ব্যাসার্ধ কম মানে কিন্তু পরমাণুটার আকারও কিন্তু কম হবে। ওকে, তার মানে পারমাণবিক ব্যাসার্ধের উপরে নির্ভর করবে হচ্ছে পরমাণুটার আকারটা ছোট হবে না বড় হবে। ঠিক আছে, আচ্ছা মনে করো আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে, দেখো এখানে দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলোকে আমি পরপর কিন্তু নিয়েছি। দেখো এখানে তা প্রথমে আছে লিথিয়াম, দ্বিতীয় পর্যায়ের লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এখানে কিন্তু আরেকটা গ্যাস আছে এখানে, নিষ্ক্রিয় গ্যাস। ওকে, যেমন এখানে আছে তোমার হচ্ছে গিয়ে নিয়ন, এটা নিয়ে আমি পরে বলবো, নিয়ন। ওকে, এটা বাদ থাক। আচ্ছা, এবার এখানে যে এই 7টা মৌল নেওয়া আছে, তা প্রথমে দেখতে হবে যে এদের ইলেকট্রন সংখ্যাগুলো কত কত হয়। দেখো লিথিয়ামের হলো 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, তো এবার দেখবো ইলেকট্রন বিন্যাস কার কত। লিথিয়ামের 3টে ইলেকট্রন, তার মানে এটা 2, তারপরে কমা 1। ওকে, এটা বেরিলিয়াম হচ্ছে 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 2,7। তা একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই প্রত্যেকটা মৌলে কিন্তু কক্ষপথ সংখ্যাটা কিন্তু দেখো দুটো করে, প্রত্যেকটি সমান। তার মানে কি, আমি কি বললাম একটু আগে, যে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথ পথের যে দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তাহলে এখন এই প্রত্যেকটা মৌলেরই কিন্তু কক্ষপথ দুটো করে আছে। তা কক্ষপথ দুটো হলে কিন্তু অবভিয়াসলি আমরা বলতে পারি বা মনে হতে পারে দেখে যে প্রত্যেকেরই কিন্তু আকার সমান, কারণ কক্ষপথ সংখ্যাটা সমান। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আকারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। সেটা কেন কেন দেখে দেখিনি ভালো করে।
তা এখানে আমি পরমাণুর যে ব্যাসার্ধ, এই যে প্রত্যেকটা পরমাণুর যে ব্যাসার্ধের মানগুলো এখানে দেখো লিখেছি। এটা হচ্ছে আর্মস্ট্রং ইউনিটে লিখছি। 1 আর্মস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, তা তোমরা শুধু এই মানগুলো খেয়াল করবে, ঠিক আছে? তো তা এই মানগুলো দেখো, তা একটু ভালো করে খেয়াল করে দেখো যে মানগুলো কিন্তু ক্রমশ কমছে। লিথিয়ামের যে মানে পারমাণবিক ব্যাসার্ধ, লিথিয়াম পরমাণু ব্যাসার্ধ দেখো সেটা কিন্তু 1.86, তারপরে দেখো বেরিলিয়াম কমে গেল কিন্তু 1.6, তারপর আরও কমে গেল 1.48, 1.17, 1.10, 1.04, 0.98। সেরকম এই যে একটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, প্রত্যেকেরই কিন্তু কক্ষপথ সংখ্যা সমান, প্রত্যেকেরই কিন্তু এরকম কিন্তু কি আছে, কক্ষপথ কিন্তু দেখো দুটো করেই আছে। তাহলে তার মানে প্রত্যেকেরই আকার একই হওয়া উচিত ছিল, কিন্তু আকারগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। সেটা কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই প্রত্যেকটা পরমাণুর কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু আলাদা। আচ্ছা, আমরা জানি কি যে কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হয়, যার জন্য পরমাণু বিস্তরিত হয়। তাই এখানে দেখো লিথিয়ামের, দেখো আমি এখানে পি দিয়ে লিখছি, পি ফর প্রোটন। লিথিয়ামের 3টে ইলেকট্রন মানে 3টে প্রোটন আছে। তার মানে একইভাবে বেরিলিয়ামের 4টা প্রোটন হবে, এখানে 5টা হবে, এখানে 6, 7, 8, 9। ওকে, এবার দেখো প্রোটনগুলোর অবস্থান কোথায়? পরমাণুর নিউক্লিয়াসে। এবার পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন মানে প্রোটনের আধানটা হচ্ছে ধনাত্মক। এতগুলো প্রোটন একসঙ্গে যে থাকে, এবং এই যে পুরো আধানটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াসের আধান, বা যাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ সমস্ত প্রোটনের যে আধানের যে সমষ্টি। এবার এই নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়াসের যে আধান, এটা যত বেশি হবে তত কি হবে দেখো ভালো করে, যে এটা হলো মনে করো একটা মৌলের নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস, আর এটা মনে করো মানে সর্ববহিঃস্থ কক্ষের কক্ষপথ। তা এবার আমরা জানি কি যে বিপরীত ধর্মী আধানের মধ্যে কিন্তু আকর্ষণ বল সবসময় কাজ করে। অ্যাকচুয়ালি এই যে পরমাণুর যে নিউক্লিয়াস এবং এই সর্ববহিঃস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো থাকে, তাদের মধ্যে কিন্তু একটা এরকম আকর্ষণ বল থাকে, যার জন্য কি হয়, যার জন্য ইলেকট্রন কিন্তু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথ বিশিষ্ট বৃত্তাকার পথে অবিরাম ঘুরতে থাকে। এই আকর্ষণ বল কিন্তু অবশ্যই কাজ করবে। এবার এই যে নিউক্লিয়াসের যে আধানটা, মানে এখানে যত বেশি সংখ্যক প্রোটন থাকবে, তত কিন্তু এই নিউক্লিয়াসের যে আধান বা নিউক্লিয়ার চার্জ কিন্তু বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে দেখো, এর ফলে এই পজিটিভ আধানটা বৃদ্ধি পাওয়া মানে কিন্তু এই নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের মধ্যে একটা আকর্ষণ বলটা কিন্তু আরো তীব্রতর হতে থাকবে। তার মানে একটু ভালো করে খেয়াল করে দেখো যে লিথিয়ামের দেখো মাত্র 3টে প্রোটন, আর এখানে দেখো ফ্লোরিনে কতগুলো, 9টা প্রোটন। ওকে, তার মানে ফ্লোরিনের নিউক্লিয়ার চার্জ লিথিয়ামের থেকে অনেকটা বেশি, যার জন্য হবে কি যে ফ্লোরিনের যে নিউক্লিয়াস থাকবে সেখানে 9টা প্রোটনের যে মিলিত পজিটিভ আধান, সেটা কিন্তু ওই ফ্লোরিনের বাইরে যে বিভিন্ন কক্ষপথ থাকে এবং সর্ববহিঃস্থ যে কক্ষপথ, তাকে কিন্তু অনেক বেশি জোরে আকর্ষণ করে, যার জন্য ওই কক্ষপথগুলো কিন্তু কি হয়, নিউক্লিয়াসের ক্রমশ নিকটবর্তী হতে থাকে, যার জন্য কিন্তু পরমাণু আকারটা ক্রমশ কমতে থাকে। ওকে, তার মানে আমি যদি লিখি এখানে যে এই যে মনে করো দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, তাদের আকার হচ্ছে বৃদ্ধি তো এখানে হচ্ছে না, এখানে হ্রাস হচ্ছে মনে করো, হ্রাসের যে ক্রম, ঠিক আছে? তো তা সেটা হলো মনে করো, তার মানে সব থেকে বড় এখানে সাইজ হচ্ছে কার, লিথিয়াম। কারণ লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম, গ্রেটার দেন বোরন, গ্রেটার দেন কার্বন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন অক্সিজেন, গ্রেটার দেন হচ্ছে এই হচ্ছে এদের এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। এই তোমাকে হয়তো বলে দিল যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে তাদের যে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণু আকার অনুযায়ী পরপর সাজাও, সেটা কিন্তু ঊর্ধ্বক্রম বা অধক্রম দুটোই বলতে পারে। তা আমি এখানে কিন্তু একটা দেখিয়ে দিলাম, ছোট থেকে বড় থেকে ছোট। ওকে, তারপরে যেটা আসছি এটা গেল হচ্ছে পর্যায় বরাবর একটা পরিবর্তন পরমাণুর আকারে। এবার যেটা আসবে সেটা হলো শ্রেণী বরাবর। ওকে, মনে করো আমি এখানে এক্সাম্পল নিয়েছি হচ্ছে প্রথম শ্রেণীটা, মানে গ্রুপ 1।
গ্রুপ 1-এ দেখো এখানে আমরা জানি সবাই লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে। ওকে, আচ্ছা এবার এই যে 5টা মৌল আমি লিখলাম, এখানে ফ্রান্সিয়ামটাকে বাদ দিলাম কারণ ফ্রান্সিয়ামটা এমনিতে রেডিও অ্যাক্টিভ মৌল বা তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, তা লিথিয়ামের ওই আর্মস্ট্রং ইউনিটে যে পারমাণবিক ব্যাসার্ধের মান দেওয়া আছে কত, 1.52, এটা হচ্ছে 1.86, এটা হচ্ছে 2.31 পটাশিয়ামের। আচ্ছা, তারপরে হচ্ছে 2.44। ওকে, তারপর সিজিয়াম হচ্ছে 2.62। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এটা হচ্ছে আর্মস্ট্রং ইউনিটে এটা দেওয়া আছে। তা একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমি যদি কোনো একটা গ্রুপ বরাবর আমি যদি ওপর থেকে নিচে নামি, তা একটু ভালো করে মানগুলো লক্ষ্য করো যে মান কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। ঠিক আছে, এবার যদি আমরা তাহলে এই ব্যাপারটা এখন শ্রেণীতে উপর থেকে নিচে নামলে পরে পরমাণু আকার তার মানে বাড়ছে, এই মান দেখে আমরা এটা বুঝতে পারলাম। এবার বাড়ছে কেন, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো যে লিথিয়ামের তোমার কক্ষপথ সংখ্যা যদি আমরা লিখি, এখানে কক্ষপথ সংখ্যাটা যদি লিখি আমরা, লিথিয়ামের কক্ষপথ 2টো, সোডিয়াম 3, পটাশিয়াম 4, রুবিডিয়াম হলো 5, সিজিয়াম হলো 6। তাই এই যে কক্ষপথগুলো থাকলো তার মানে কি, তার মানে লিথিয়ামের মনে করো এটা যদি মনে করো নিউক্লিয়াস হয়, এরকম মনে করো 2টো কক্ষপথ আছে। তারপরে মনে করো সোডিয়ামের যদি মনে করো এটা নিউক্লিয়াস হয়, তাহলে এটা মনে করো এরকম 3টে কক্ষপথ আছে। ঠিক আছে তো, আচ্ছা পাশাপাশি কিন্তু মনে করো এই প্রোটন সংখ্যাটাও কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, তার মানে এদিকে এখানে একদিকে কক্ষপথ বাড়ছে, আরেক দিকে কি বাড়ছে, আরেক দিকে বাড়ছে কিন্তু এদের প্রোটন সংখ্যা। তাতে কি অসুবিধা হচ্ছে, মনে করো লিথিয়ামের প্রোটন সংখ্যা যদি 3 হয়, এটা কিন্তু 11, পটাশিয়াম কিন্তু 19, আরো বেড়ে যাচ্ছে কিন্তু। লিথিয়ামের 3টে প্রোটন 3টে ইলেকট্রন, সোডিয়ামের 11টা প্রোটন 11টা ইলেকট্রন, পটাশিয়ামের 19টা প্রোটন 19টা ইলেকট্রন। তার মানে এখানে কি হচ্ছে ব্যাপারটা, একদিকে হচ্ছে কক্ষপথ বাড়ছে, একদিকে নিউক্লিয়ার চার্জও বাড়ছে, কারণ এখানে কিন্তু প্রোটন সংখ্যাটাও বেড়ে চলেছে। তাহলে এখানে কোনটা হবে, দেখো কক্ষপথ বাড়লে পরে অটোমেটিক পরমাণুর সাইজটা বাড়ার কথা, আবার যখন এখানে প্রোটন সংখ্যাগুলো বাড়ছে তখন কিন্তু আবার সেই যেটা একটু আগে বললাম যে নিউক্লিয়াস এবং বাইরে কক্ষের মধ্যে আকর্ষণ সেটাও বাড়ার কথা। তাহলে একদিকে পরমাণু আকার বাড়ার কথা, আরেকদিকে কমার কথা। তাহলে এখানে ফাইনালি কোনটা হবে, এখানে হবে কোনটা বলো তো, যে তোমরা মনে রাখবে যে যে যত বেশি কক্ষপথ বাড়ছে, ঠিক আছে, এই কক্ষপথ বাড়ার ফলে কি হবে, যে এই কক্ষপথগুলো বাড়ার ফলে কিন্তু ওই নিউক্লিয়াস বা নিউক্লিয়ার যে চার্জ তার থেকে কিন্তু এই কক্ষপথ বা বৃদ্ধির যে প্রভাবটা, এটাই কিন্তু তখন অধিক মাত্রায় হচ্ছে প্রভাবিত হবে। মানে ব্যাপারটা কিরকম হবে, যে যত বেশি কক্ষপথ বাড়বে তত কিন্তু ওই নিউক্লিয়ার চার্জ ব্যাপারটা, মানে নিউক্লিয়াস এবং বাইরে কক্ষের মধ্যে আকর্ষণ সেটা কিন্তু দুর্বল হয়ে পড়বে, যার জন্য এই গ্রুপের ওপর থেকে নিচে নামলে কিন্তু দেখো পরমাণুগুলোর আকার ক্রমশ বাড়তে থাকবে। মানে এখানে কক্ষপথ বৃদ্ধিটা কি হচ্ছে প্রধান যে কারণ সেই হিসেবে ধরা হচ্ছে। এবার এখানে কিন্তু কক্ষপথ পরপর বাড়ছে জন্যই কিন্তু দেখো এখানে আছে তোমার সব থেকে বেশি আছে কার, এখানে সিজিএমে দেখো কক্ষপথ 6টা আছে। তার মানে আমি যদি মনে করো এই গ্রুপ বরাবর দেখি, তাহলে সব থেকে বড় আকার কার হবে, এখানে সিজিয়াম। তার মানে এখানে লিথিয়াম সব থেকে কি হবে, ছোট হবে। মানে লিথিয়াম লেস দেন সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর হলো সিজিয়াম। এই হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌলগুলোর হচ্ছে পরমাণু আকারের ক্রম। ওকে, তারপরে আরেক ধরনের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো কি, সেটা হলো আয়নন বিভব। আয়নন বিভব বা এটাকে কিন্তু আয়নন শক্তিও বলা যায়। এটা আমরা বলি হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওকে, তা এই ব্যাপারটা কি, এটা হচ্ছে মনে করো
কোনো একটা পরমাণু আছে, এই পরমাণুটা মনে করো ভূমিস্তর অবস্থা। ভূমিস্তর অবস্থা মানে তার নর্মাল যে কন্ডিশন থাকে, মনে করো কোনো একটা মৌলের পরমাণু, সেই ভূমিস্তর যাকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ড স্টেট। এবারে ভূমিস্তর অবস্থাতে কোনো একটা মৌলের পরমাণুকে প্রথমে তোমাকে গ্যাসীয় অবস্থায় নিতে হবে, এবং গ্যাসীয় অবস্থায় নিয়ে সেই পরমাণুটির সর্ববহিস্থ যে কক্ষপথ, সেখান থেকে তোমাকে প্রথমে একটি ইলেকট্রন, মনে রাখবে কিন্তু একটি করে বের হয় সবসময়, একটি ইলেকট্রন বের করতে মিনিমাম বা ন্যূনতম যে শক্তি প্রয়োগ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে, সেই মৌলটার হচ্ছে আয়নন বিভব বা আয়নন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে প্রথমে একটা মৌলকে কিন্তু সবসময় মনে রাখবে তোমরা যে তাকে সবসময় গ্যাসীয় অবস্থায় কিন্তু তাকে নিতে হবে। মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এম একটা, মনে করো যে কোনো মৌলের পরমাণু, এটা প্রথমে কিন্তু গ্যাসীয় অবস্থায় কিন্তু নিতে হবে, তাকে শক্তি প্রয়োগ করতে হবে, এই যে I1 যেটা বললাম, ঠিক আছে। এই শক্তি প্রয়োগ করলে কি হবে, এখান থেকে হচ্ছে তোমার একটা ইলেকট্রন যদি বের হয়ে যায় এই মৌল থেকে, তাহলে অবশ্যই একটা পজিটিভ হয়ে যাবে এখানে, ঠিক আছে। আর কি হবে, আর একটা ইলেকট্রন কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তাই এই যে I1টাকে আমরা বলি হচ্ছে আয়নন বিভব বা আয়নন শক্তি বা আয়নীভবন শক্তিও বলা যায়। ওকে, তার মানে কোনো একটা মৌলের সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করতে ন্যূনতম বা মিনিমাম যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, সেই শক্তিটাকে আমরা বলি হচ্ছে আয়নন বিভব বা আয়নন শক্তি, এবং পরমাণুটাকে অবশ্যই কিন্তু গ্যাসীয় অবস্থায় হতে হবে। এবারে এটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত ধর্ম, এটাও কিন্তু একটা নির্দিষ্ট অন্তর বরাবর একই রকম অবস্থায় ফিরে আসে। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে এটার পরিবর্তনটা এবার কিভাবে হবে। ওকে, এবারে আয়নন বিভবের যে এককগুলো হবে একটু বলে দিই। মনে করো এটা হতে পারে কিলো জুল পার মোল এককে হতে পারে, মাপতে পারি আমরা। আরেকটা হতে পারে কিলো ক্যালোরি পার মোল হতে পারে। ওকে, আরেকটা হতে পারে ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট ইউনিট। এই তিনটে এককে কিন্তু এটাকে আমরা পরিমাপ করতে পারি। তার এক্সাম্পল দিচ্ছি, মনে কর তার প্রথমে দিচ্ছি হচ্ছে পর্যায় বরাবর আমরা দেখি যে এই পরিবর্তনটা কেমন করে হচ্ছে। তা আমি আবার এখানে ওই দ্বিতীয় পর্যায়টা নিচ্ছি, মনে করো পর্যায় নাম্বার 2 তে যে মৌলগুলো ছিল সেগুলো আমি যদি পরপর লিখি তাহলে কি লিখবো, যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর এখানে আছে তোমার একটা মিশ্র গ্যাস নিয়ন। ওকে, এবার আমরা যদি মানগুলো লক্ষ্য করি, সেই মানগুলো আমি পরপর লিখছি এখানে। এই মানগুলো তোমার মনে রাখবে ইলেকট্রন ভোল্ট এককে কিন্তু মানে মেজার করা আছে। আচ্ছা, 5.39 এটা হলো 5.39, বেরিলিয়ামের হচ্ছে 9.32, এটা 8.2, এটা 11.2, এটা 14.5, 13.6, ফ্লোরিনের হচ্ছে 17.4, আর এটা 21 পয়েন্ট মনে করো 6, এটা পরে আসি। আচ্ছা, এবার এই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ওকে, এটা দ্বিতীয় পর্যায়ের এই মৌলগুলিকে পরপর আমি লিখলাম। তা আমাদের বের করতে হবে আয়নন বিভবের মানগুলো দেওয়া আছে এখানে। তা এই আয়নন বিভবের মানটা একটু ভালো করে খেয়াল করে দেখো যে মোটামুটি দু একটি ব্যতিক্রম ছাড়া কিন্তু দেখে মনে হচ্ছে বাড়ছে। এবার বাড়ছে কেন, তা আমি কি বললাম, যে কোনো একটা মৌলের এটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো সর্ববহিস্থ কক্ষপথ, এখানে মনে করো ইলেকট্রনগুলো অবস্থান, একটা ইলেকট্রন এখানে আছে মনে করো। এমনিতেই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কিন্তু একটা প্রবল আকর্ষণ বল থাকে, যেটা একটু আগে বললাম আমি। এবার তোমাকে এই আকর্ষণ বলের বিরুদ্ধে অতিক্রম করে তোমাকে এখান থেকে কি করতে হবে, বের করতে হবে একটা ইলেকট্রনকে। তার মানে এই আকর্ষণ বলটাকে উপেক্ষা করে বা একে তোমাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে কিন্তু একে সরাতে হবে। এবার আমরা একটু আগে দেখলাম যে যত আমি মনে করো বাম দিক থেকে ডান দিকে যাব তত কিন্তু পরমাণু আকার কিন্তু ছোট হতে থাকে, ঠিক আছে। এবার ছোট হলে পরে কি হবে, ছোট হলে পরে এই কক্ষপথ গুলো কিন্তু ক্রমশ নিউক্লিয়াসে কিন্তু কাছে অবস্থান করবে, যার জন্য এই নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের মধ্যে কিন্তু দূরত্বটা কিন্তু কমে আসবে। এবার দূরত্ব কমা মানে কিন্তু এদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। এবার এই আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া মানে কিন্তু এখান থেকে কিন্তু ইলেকট্রন বের করতে আমাকে অধিক শক্তি প্রয়োগ করতে হবে।
তা এই সমস্ত মৌলগুলোর মধ্যে, ঠিক আছে, তো সব থেকে ছোট মৌল কোনটা বলছিলাম? ফ্লোরিন, একদম ডান দিকে আছে, ঠিক আছে। এবং তার মানে ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু কক্ষপথগুলো কি হবে, অনেক কাছে অবস্থান করবে নিউক্লিয়াসের, যার জন্য ফ্লোরিনের সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বের করতে আমাকে অধিক শক্তি প্রয়োগ করতে হবে, যার জন্যই কিনা দেখো, ভালো করে খেয়াল করে দেখো যে এই আয়নীভবন বিভব বা আয়নন বিভবের মান দেখো, মানে ফ্লোরিনে দেখো অনেকটাই বেশি, 17.4, আর লিথিয়াম দেখো অনেক কম, 5 কত, মাত্র 3.9। কারণ এক্ষেত্রে কিন্তু ইলেকট্রনগুলো টাইটলি বাউন্ড থাকে আর এক্ষেত্রে লুজলি বাউন্ড থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এটাকে অর্ডারে পরপর সাজাই, তাহলে কি লিখবো? যদি আমি অর্ডারে মনে করি লিথিয়াম, তার মানে লিথিয়াম কিন্তু সব থেকে কম, লেস দেন বেরিলিয়াম, ঠিক আছে তো। আচ্ছা, বেরিলিয়াম আবার বড় কার থেকে? বোরনের থেকে। বোরন আবার কিন্তু ছোট কার থেকে? বোরন ছোট হচ্ছে কার্বন। তারপরে আছে তোমার হচ্ছে লেস দেন নাইট্রোজেন, তারপরে আসবে হচ্ছে এটা আবার বড় কিন্তু অক্সিজেনের থেকে, ঠিক আছে, লেস দেন ক্লোরিন। আচ্ছা, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এবার নিয়নটা কি? নিয়নটা হলো নিষ্ক্রিয় গ্যাস, এদের তো এমনিতেই অষ্টকপূর্ণ হয়ে থাকে। এটা অষ্টকপূর্ণ মানে কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস, মানে কোনো অবস্থাতেই এদের থেকে ইলেকট্রন বের করার কথা নয়। আবার যদি বের করতে হয় তাহলে সেখানে প্রচুর পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, আর এর বিন্যাসটা কত? 2,8। যার জন্য কিনা এই নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নন বিভব মানে ইলেকট্রন বের করার যে শক্তি সেটা কিন্তু অনেকটাই বেশি হয়, যার জন্য কিন্তু আমরা লিখতে পারি এখানে। তাহলে এই হচ্ছে আমার দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো, তার হচ্ছে ক্রম। তার এই মানে একটু ভালো করে খেয়াল করে দেবে, এখানে কিন্তু ব্যতিক্রমগুলো আছে, যেমন 5.39 এটা হয়ে গেল 9.3, তারপর কিন্তু আবার দেখো কমে গেছে, ঠিক আছে। আবার দেখো এখানে দেখো ভালো করে যে এন আর ওর মধ্যে দেখো 14.5 থেকে 13.3, এটাও কিন্তু কমে গেছে। তাই এটা ব্যতিক্রমটাকে বাদ দিয়ে আমরা, তা তোমরা এটা তোমরা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ক্লাস 10 এর ক্ষেত্রে, যে এই যে অর্ডারটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো তাদের আয়নন বিভব বা আয়নন শক্তির ক্রম, ঠিক আছে, পর্যায় বরাবর। আচ্ছা, তারপরে আসি শ্রেণী বরাবর। আচ্ছা, শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর দেখো, মনে করো প্রথমে আমি একটা গ্রুপ 1 নিচ্ছি, এখানে গ্রুপ 1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আচ্ছা, মানগুলো হচ্ছে তোমার ওই ইলেকট্রন ভোল্ট ইউনিটে প্রকাশ করছে। মনে করো লিথিয়ামের হচ্ছে 5.39, সোডিয়ামের হলো 5.14, তারপরে হচ্ছে 4.34, 4.18, তারপর 3.89, ঠিক আছে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু মানগুলো কি হচ্ছে, কমছে, এখানে কিন্তু আয়নন বিভব বা শক্তি এটা কমছে। কেন এটা কমছে? তার মানে যত আমি গ্রুপের ওপর থেকে নিচে নামবো তত আয়রন বিভবের মান দেখো কমছে। এই কারণে দেখো যে আমরা একটু আগে দেখলাম কি, যে গ্রুপের ওপর থেকে নিচে নামলে পরে কি হয়, একটা করে কক্ষপথ বৃদ্ধি পায়। যেমন এর কক্ষপথ 2, এটা 3, 4, 5, 6। এবার তার মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো লিথিয়াম ভাবো, এটা মনে করো নিউক্লিয়াস, এর কক্ষপথ 2টো। তারপরে মনে করো সোডিয়াম, এটা নিউক্লিয়াস, এর কক্ষপথ 3টে। ওকে, আচ্ছা, এটা ক্ষেত্রে এটা হলো সর্ববহিস্থ কক্ষ, আর এটা হলো সর্ববহিস্থ কক্ষ সোডিয়ামের ক্ষেত্রে, উপরটা লিথিয়াম, ঠিক আছে তো। তা যত কক্ষপথ বাড়বে কি হবে, পরমাণু আকার বাড়বে, এবং এই যে এই কক্ষটা ক্রমশ দূরবর্তী হতে থাকবে, এবং দূরবর্তী হলে কি হবে, নিউক্লিয়াস এবং এই কক্ষের মধ্যে আকর্ষণটা কমে আসবে, যার জন্য এই ইলেকট্রনগুলোকে মানে বের করতে এখানে কম শক্তি প্রয়োগ করতে হবে ওপর থেকে নিচে নামলে পরে। ওকে, আচ্ছা, যার জন্যই কিনা যে ওপর থেকে নিচে নামলে পরে ভালো করে খেয়াল করে দেখো আয়নন বিভবের মানটা কিন্তু ক্রমশ কি হচ্ছে, কমে। তার মানে সব থেকে বড় এখানে কোনটা হচ্ছে, লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম
গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন রুবিডিয়াম, গ্রেটার দেন সিজিএম। এই অর্ডারগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো গ্রুপ 1 এর যে মৌল তাদের আয়নন বিভব বা আয়নন শক্তির ক্রম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দুটো পয়েন্ট বলে দিই যে আয়নন বিভব সব থেকে বেশি যদি হয়, এই আয়নন বিভব তোমরা মনে রাখবে যে সর্বোচ্চ হলো কার? হিলিয়ামের, আর সর্বনিম্ন মানে সব থেকে কম হলো তোমার সিজিএমের। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। পিরিয়ডিক টেবিলের মধ্যে সর্বোচ্চ আয়নন বিভব হলো কার? হিলিয়াম, আর সর্বনিম্ন হলো সিজিএম। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট বলে দিলাম, একটু বলে দিচ্ছি, যে সেটা হলো যে যখন আমরা এই পরমাণু আকার নিয়ে আলোচনা করলাম যে পর্যায় বরাবর, আমরা খেয়াল করলাম কি যে ওই নিষ্ক্রিয় যে গ্যাসগুলো, যেমন আমি এখানে যেমন লিখছিলাম একটু আগে, মনে করো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে নিয়ন মনে করো। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যাবে তত কিন্তু পরমাণু আকার কিন্তু ছোট হয়, একটু আগে বললাম। এবার 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 এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবার একটা নিষ্ক্রিয় মৌলগুলো অবস্থান করে নিয়ন। এবার এদের কিন্তু আকারটা কিন্তু ছোট হচ্ছে না, এই অর্ডারটা এরা কিন্তু মেনটেন করে না। কেন? কারণ আমরা জানি কি যে নিষ্ক্রিয় মৌলগুলোর কিন্তু অলরেডি বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো পরিপূর্ণ অবস্থায় থাকে, মানে ম্যাক্সিমাম সংখ্যক ইলেকট্রন কিন্তু সেখানে অবস্থান করে, যার জন্য সেখানে কিন্তু বিভিন্ন কক্ষপথের মধ্যে আবার বিকর্ষণ বল কাজ করতে থাকে। ফলে ফলে সেই সমস্ত মৌলের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এদের আকারটা কিন্তু সেরকম ছোট হয় না, বড়ই থাকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে পর্যাবৃত্ত ধর্ম নয়, মানে এরকম অনেকগুলি ধর্ম আছে যেগুলো পর্যাবৃত্ত নয়, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যবধান পার করার পরে কিন্তু এরা ফিরে নাও আসতে পারে। এইরকম ধর্মগুলো কিন্তু ফিরে নাও আসতে পারে। যেমন মনে করো, তোমাকে প্রথমেই বলি তোমাকে তেজস্ক্রিয়তা, সবাই কিন্তু তেজস্ক্রিয় নাও, সমূলক কিন্তু নাও হতে পারে। আরেকটা হতে পারে ঘনত্ব কিন্তু একই একটা রেগুলার ইন্টারভেল নাও মানতে পারে। ঠিক আছে তো? আরেকটা হচ্ছে তোমার পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। এই তিনটে ধর্ম হলো পর্যাবৃত্ত ধর্ম নয়। ঠিক আছে? মানে এই ধর্মগুলো কিন্তু মৌলগুলির একটি নির্দিষ্ট গ্যাপ পরপর ফিরে নাও আসতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের আলোচনা। এই দুটো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম, এর পরের দিন আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।